किलत मोहे सिला সাড়ম্বরে পালিত হলো ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজের নবীনবরণ উৎসব। মঙ্গলবার বিকেল থেকে ইটাহারের রানীপুর এলাকায় অবস্থিত মেঘনাথ সাহা কলেজের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত পড়ুয়াদের স্বাগত জানিয়ে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিরাট সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান। নবাগত পড়ুয়াদের ব্যাগ উপহার দেখার পর প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন ইটাহারের বিধায়ক মুশরাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার, কলেজের উপাধ্যক্ষ মুকুন্দ মিশ্র, 2 জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, ব্লক যুব তৃণমূল সভাপতি মুশরাফ হোসেন, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি মৃন্ময় বর্মন, ছাত্রনেতা জবিউর রনি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বলিউড খ্যাত প্লেব্যাক সিঙ্গার সালমান আলীর মনমুগ্ধকর গান। সালমানের গান শুনতে এদিনের অনুষ্ঠানে দর্শকের আসন ছিল কানায় কানায় পূর্ণ। শুধু ইটাহার বা উত্তর দিনাজপুর নয়, এদিন কলেজ মাঠে হাজির হন পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ। প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠানের গানের মধ্যে দিয়ে শ্রোতাদের মন জয় করে নেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সালমান। দর্শক আসনে বসে পুরো অনুষ্ঠান দেখেন বিধায়ক, বিডিও, আইসি সহ বিশিষ্টজনেরা। এই বিষয়ে বিধায়ক জানান, পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের উৎসাহ দিতেই এই আয়োজন করেছে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। তাদের যথেষ্ট সহযোগিতা করেছেন কলেজ কর্তৃপক্ষ। আজকে কি প্রোগ্রাম হচ্ছে কলেজে এসেছেন? আজকে কলেজ ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজের নবীনবরণ উৎসব উপলক্ষে বিরাট একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিখ্যাত সিঙ্গার সালমান আলী এসেছে, তার পারফরমেন্স শুরু হবে এবং এখানে নবীন নবাগত ছাত্রছাত্রী শুভেচ্ছা জানানো, সাথে সাথে আমরা নতুনভাবে একটা নতুন জিনিস করেছি, সেটা প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্রছাত্রীদের আমরা একটা করে ব্যাগ উপহার, তার সাথে বরণও করে নিয়েছি। এখানে টিম সিপির খুব শক্ত তাদের উদ্দেশ্যে তারা সবাই মিলে আয়োজন করেছে। কলেজের প্রেসিডেন্ট হিসাবে আমি সব নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি যে আগামীর দিনগুলো আজকে থেকে শুরু হলো, নবীনদের দিনগুলো যাতে নব উজ্জ্বল দিন হয়, তারা ভালো করে পড়াশোনা করে সমাজে মানুষ হয়ে তৈরি করার কাজ, পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে চলার কাজ, সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে সহনশীলতার সহিত চলার ফেরার কথা, বাবা মাদের স্বপ্ন পূরণের কথা। আর এই কলেজ আমি দায়িত্ব নেওয়ার পরে অনেকগুলো ভালো ভালো নাম করেছে খেলাধুলা, সংস্কৃতি, কৃষিকাজ। और ये 90s का गाना है, मैं चाहता हूँ कि सब लोग मेरे साथ में ये वाला गाना जरूर गाए। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। पर सामने जब कुछ भी कहने से डरता है, वो मेरे साजन, वो मेरे साजन, साजन साजन, वो मेरे साजन। तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। किसकी बाबत ना दुआ चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। सुनहानिए जित जानिए, 100 बार जन्म लो तो भी तुम्ही हमदम हर दफा चाहिए। तू है तो मुझे, तू है तो मुझे। নকশিবাড়িতে রাস্তার কাজ নিয়ে স্থানীয় ও সহকারী সভাপতির মধ্যে বিবাদ অবশেষে মিটল।
উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় নকশালবাড়ির বড় মনিরাম জোতে রাজীব মোড় থেকে কেটু গাবুর জোতের সন্তোষী মাতা মন্দির পর্যন্ত 2.3 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়। এই রাস্তা ঘিরে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনী সুব্বার বিরুদ্ধে রাস্তা আটকে দেওয়ার অভিযোগ করে স্থানীয় পঞ্চায়েত সদস্য। এই ঘটনার পর আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করলেন সভাধিপতি। ভুল বোঝাবুঝি হয়েছিল, সমস্যার সমাধান হলো বলে জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় দাস। একই মত সহকারী সভাপতির। এখন জন আছে সভাধিপতি ছিল, আমাদের ব্লকের ছিল, হ্যাঁ সহকারীও ছিল, তারপর আমাদের মনিরাম জিপির প্রধানও ছিল, আমিও ছিলাম। এখন জন আছে ছোট একটা মিস্টেক হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন জন আছে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, মেটে গেছে। এখন দুই তরফে রাস্তা যাচ্ছে। এখন রাস্তার কাজ শুরু হলো আজকে থেকে, সমস্যার সমাধান হয়ে গেল। এখন কোনো নাই সমস্যা আমাদের। হ্যাঁ, উনি নিজে ভুল বোঝাবুঝি হয়েছে বলে উনি নিজে মানিয়ে নিল। না, ওইটা বিক্ষোভ যে আমাকে দেখা হয়েছিল, এটা বিক্ষোভ আমি মনে করি না। ওইটা একটা ক্লাবের 2-4 জন ছেলেরা ছিল, ওদের কন্ট্রাক্টের সাথে কিছু ওদের যোগাযোগের করে ওরা মনে হয় কিছু ওরা কমিটমেন্ট করছে ওদের সাথে, ওই জন্য ওরা আমাকে না জানায় জেসিবিটা লাগাইছিল। ওই জন্য আমি ওইখানে কোনো প্রতিবাদ বা আমি বন্ধ করতে তো যাই নাই, কিন্তু ওইটা আমি ভালোভাবে বলছিলাম কি আমরা ছোটিদা আমাদের সভাধিপতির সাথে কথা হবে, তারপরে কাজটা করো, এইটা আমি কথাটা বলছিলাম। কিন্তু ওইখানে ওদের প্রি প্ল্যান ছিল, আপনাদেরকেও ডাকা হয়েছিল ওদের পক্ষ থেকে। তো আমি ওটা সব জানি না, কিন্তু আমি আর বাড়ি এইখানে, তো আমাকে ওইখানে যাইতে হলো যে পাশের সমস্যা হচ্ছে। অন্য লোকরা আমাকে ফোন করে জানাচ্ছে গ্রামবাসীরা, ওই জন্য আমি গিয়েছিলাম। ওটা কোনো আমার বিরুদ্ধে বিক্ষোভ না, ওইটা একটু ক্লাবের ছেলেরা কিছু করতেছিল, ওই জন্য ওদের একটু গায়ে লাগছে মনে হয়, ওই জন্য। এখন পরিস্থিতিটা ঠিকই আছে। ওদের সাথেও আমিও একটা সহকারী হিসাবে আমি গ্রাম আমারই তো এখন সমস্যাটাই মিটে গেছে, আমরা সব বুঝছি। তো রাস্তাটাও যেখানে পর্যন্ত ওরা নিয়ে যাইতে চাইছিল ওইটাও হবে। তারপরে আমি যেহেতু এটা আমি যে মেন রোডটা ওরা করতে মানা করতেছিল ওইটা আমি বলছি, তারপরে আমাদের সভাধিপতি একটু কথা বলে আমরা ওইটা কমপ্লিট করবো, দুইটাই কমপ্লিট করবো। সমস্যা মিটছে। দেখুন, এখানে সমস্যার কিছু নেই, আর রাস্তার কাজ বন্ধ হয়নি। গ্রামবাসীদের কিছু ডিমান্ড ছিল যে শিডিউলটা কি আছে, কোন দিক দিয়ে রাস্তাটা যাচ্ছে, কোথা থেকে লেআউট দিয়েছে, ইঞ্জিনিয়াররা কতটুকু দেখেছে, সেটাই জানার বিষয় ছিল। সেটা নিয়ে একটু কনফিউশন ছিল। এখানে সহকারী সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের পঞ্চায়েতের সদস্য সকলে মিলে আজকে বসে যে এইটাই আমাদের শিডিউল ছিল, এটাই ছিল। আমরা আজকে বসে নিলাম, বসে নিয়ে সমস্যার সমাধান হলো, কোনো ব্যাপারই ছিল না। সমস্যাটা এক জায়গায় ছিল যে হট করে একটা এজেন্সি কাজ করা শুরু করে দিয়েছিল, সেই জন্য আমাদের গ্রামের মানুষের মধ্যে একটু আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে রাস্তাটা কোন দিক দিয়ে কত পর্যন্ত যাবে। যেহেতু পিঙ্ক পয়েন্টটা রাজীব মোড় ছিল, রাজীব মোড় থেকে মাতা মন্দির পর্যন্ত আছে। এবার মাতা মন্দিরের রাজীব মোড় দুটো জায়গার থেকে শুরু হয়, দুটো স্টার্টিং পয়েন্ট আছে। এবার কোন স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হবে, কোন স্টার্টিং এন্ডে গিয়ে শেষ হবে, সেই জন্য একটা ছোট্ট সমস্যা ছিল। এটা কোনো সমস্যা না। আর কালকে পেপারে যে আসছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই। আমরা সবাই একসাথে আজকে এখানে এসেছি। এখানে একটু আগেই বললাম যে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব, আমাদের সবচেয়ে সিনিয়র নেতৃত্ব আমাদের পৃথ্বীশ রায়, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, উনি এখানে এসেছেন এবং বসে আমরা শর্ট আউট করে নিয়েছি। কোনো সমস্যা নেই, এজেন্সিকে বলেছি কালকের থেকে কাজ শুরু করে তাড়াতাড়ি কাজ করতে। ভারতের গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে করতে হবে। ওবিসি এবং সমস্ত বর্ণ গোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি করতে হবে। আরএসএস এবং বিজেপি কর্তৃক বহুজন মহাপুরুষদের নির্লজ্জভাবে অবমাননা করা হয়েছে। এর প্রতিবাদে জেল ভরো আন্দোলন কর্মসূচি বালুরঘাটে করল ভারত মুক্তি মোর্চা। বুধবার দুপুরে বালুরঘাটে প্রথমে প্রতিবাদ মিছিল করা হয়, এরপর জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ভারত মুক্তির মোর্চার কর্মসূচিকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন ছিল বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে। জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা ইভিএম এর বিরোধিতায় রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। শুধুমাত্র বালুরঘাট নয়, গোটা ভারতবর্ষ জুড়েই আজ একই সঙ্গে এই জেল ভরো কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত মুক্তি মোর্চার জেলা নেতৃত্বরা। আজকে এখানে বিক্ষোভ হচ্ছে কি কারণে? আমরা ভারত মুক্তি মোর্চার ব্যানারে
আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় জেল ভরো আন্দোলনে সামিল হয়েছি। এই ভারত মুক্তি মোর্চার ব্যানারে আজকে গোটা ভারতবর্ষে 32টা রাজ্যে 625টা জেলায় একই সঙ্গে এই জেল ভরো আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। জেল ভরো আন্দোলনের কেন আমরা করছি সেই জিনিসগুলো আমি আপনাদের এবার বলছি। 1 নম্বর, ভারতীয় গণতন্ত্রকে বাঁচাতে ইভিএম অপসারণ করা উচিত এবং সমস্ত নির্বাচন ব্যালট পেপারের দ্বারা পরিচালনা করা উচিত। 2 নম্বর, অন্যান্য অনগ্রসর শ্রেণীর বর্ণভিত্তিক আদমশুমারি এবং সকল বর্ণ গোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি দরকার। 3 নম্বর, আরএসএস এবং বিজেপি কর্তৃক আদিবাসী বহুজন মহাপুরুষদের চরম অপমানের প্রতিবাদে আজকে জেল ভরো আন্দোলন। 4 নম্বর, নতুন শিক্ষানীতি 2020-তে স্কুলগুলিকে একীভূত করা এবং শিক্ষা সংস্কারের নামে সরকারি স্কুল বন্ধ করে দেওয়া একটি গুরুতর ও বিপজ্জনক ষড়যন্ত্র। এর প্রতিবাদে আমরা আজ জেল ভরো আন্দোলনে নেমেছি। কর্মীদের জন্য পুরনো পেনশন পুনরুদ্ধার করা উচিত। এখানে 8 দফা দাবি। রাজ্য জুড়ে চলছে এটা গোটা রাজ্যে এবং 32টা জেলায়, ভারতবর্ষের 32টা রাজ্যে 625টা জেলায় একই সঙ্গে একই দিনে এই জেল ভরো আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। আমার নাম জ্যোতিষ চন্দ্র রায়, এই দক্ষিণ দিনাজপুরের ভারত মুক্তি মোর্চার কনভেনার। বালুরঘাটে ডিওয়াই অফিসে বিক্ষোভ ও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের। ডিওয়াই অফিসের ভিতরে ঢুকে তারা কর্মীদের বাইরে বের করে দেন। চাকরি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ডিওয়াই অফিসের কাজকর্ম বন্ধ রাখার দাবিও করেন তারা। এদিন বিক্ষোভরত শিক্ষক অশিক্ষক কর্মীরা মিছিল করে দেওয়ায় অফিস প্রাঙ্গণে পৌঁছল পুলিশ। তাদের মেন গেট আটকে দিলে দুপক্ষের মধ্যে বচসার জেরে উত্তেজনা সৃষ্টি হয়। ডিওয়াই অফিসে বিক্ষোভ প্রদর্শনের পর তারা 512 নম্বর জাতীয় সড়কের ট্যাঙ্ক মোড়ে পথ অবরোধ করে বসে পড়েন। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা পৃথক করতে হবে, যোগ্যদের দ্রুত চাকরিতে বহাল করতে হবে। এক্ষেত্রে সিবিআই কর্তৃক যোগ্য অযোগ্যদের যে তালিকা প্রকাশ পেয়েছিল সেটা মেনে পৃথককরণ করতে হবে। এদিন চাকরি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিক্ষোভ আন্দোলনে ডিওয়াই অফিস চত্বর ও ট্যাঙ্ক মোড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। চাকরিহারা শিক্ষকদের এই আন্দোলনে প্রাক্তন এক প্রধান শিক্ষকও সামিল হয়েছিলেন। ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, যিনি বহুদিন আগে চাকরি থেকে অবসর নিলেও এদিন চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নেন তিনি। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য এদিন ডিওয়াই অফিস প্রাঙ্গণে এবং সেই সঙ্গে ট্যাঙ্ক মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এখানে আমার কিছু করার নেই। যেভাবে ইনস্ট্রাকশন আসছে সেভাবে আমরা আমাদের অফিস এইভাবে খোলা রাখার, বন্ধ রাখার তো কোনো ইয়ে নেই। তবুও আমরা যারা আর কি এই চাকরিহারা যোগ্য যারা চাকরি হারিয়েছে তাদের যে বেদনা, তাদের যে কষ্ট, তার জন্য আমিও সমব্যথী এবং কিছু করার নেই। যেহেতু ইনস্ট্রাকশন কিছু নেই আমাদের এই পর্যন্ত। এই অফিস থেকে আসতে সবাই বার করে দিয়েছে, অফিস যারা কাজ করছিল, অফিস যারা স্টাফ। হ্যাঁ, অফিস থেকে যারা ছিল ভিতরে তাদেরকে বের করে দিয়েছে। আমরা বসে আছি। এই পর্যন্ত। স্যার আপনার নাম? আমি দেবাশিস সমাদ্দার। স্যার কি পদে? ডিআই অফিস কোর্স। ডিওয়াই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হলো চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে। বুধবার সকাল 11টা নাগাদ ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দফতর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ। আর তারপরেই শিক্ষা দফতরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা। সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাদের। রীতিমতো চরম উত্তেজনক পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দফতর চত্বরে। রাজ্য সরকার ও শিক্ষা দফতরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হন চাকরিহারা প্রার্থীরা। পাশাপাশি পুলিশি বাধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দফতরের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা। আজকে টাউন হলের সামনে থেকে আপনাদের মানে এজেন্ডা কি এবং ডিমান্ডটা কি? আমরা হচ্ছে সেলেস্ট্রির
2016 ব্যাচ এবং আমরা যোগ্য শিক্ষক। সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে ছিনিমিনি খেলাটা শুরু হয়েছে, সেটা বিরোধী পক্ষ হোক, সরকার পক্ষ হোক, বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন, এইটার প্রতিবাদে আমরা পথে নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি। ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি। শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে, ঠিক আছে? তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত, মানে কেন? আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক, আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাহলে এই বিচারিতা কেন? মানে কি, মানে কালো ব্যাজ পরে বিক্ষোভ মানে প্রতিবাদ জানাবেন নাকি? কালো ব্যাজ আরো কর্মসূচি রয়েছে, সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। ওনাদের সাথে আমরা মানে কি বলবো, যে পর্যায়ে যেতে হয় সেই পর্যায়ে যাব, কিন্তু আপাতত কাজ বন্ধ। মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে? এখানে 700-800 আছে, শিক্ষাকর্মী দিয়ে প্রায় 1000 হবে। বলছি মুখ্যমন্ত্রী তো নেতাজি স্টুডেন্ট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারাকে জয়েন করুন, মানে আজকে আপনারা টাউন হলের সামনে থেকে কি করবেন এবং কি দাবিটা কি? আমরা 2016 SLSP যোগ্য আমরা শিক্ষক এবং শিক্ষাকর্মী। আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান। আমাদের গত 3 এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই, কিছু নেই, তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে। যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি। এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে। আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওএমআর মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায়, এই আমাদের আজকে দাবি। বলছি মালদায় কতজন আছে? মালদায় প্রায় 600 জন, প্রায় 600 জনের মতো আমরা আছি। বলছি মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে বার্তা দিয়েছিল মানে স্কুলে যাওয়ার জন্য, কি বলবেন? আমরা সেই বার্তা শুনেছি, কিন্তু আমরা তাতে মানে আশ্বস্ত হইনি, কারণ উনি ওনার সে কথার মধ্যে অনেক কিছু ধোঁয়াশা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি, যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান আমাদের এরকম নানা রকম কর্মসূচি শুরু করেছি। আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি, আমাদের আজকে ডিআই অফিসের অভিযান আছে, এরপর পরবর্তী আমাদের আরো নানা রকম অভিযান রয়েছে। কালকে সংবাদ মাধ্যমে কিছু জায়গায় দেখা যায় আমাদের বিনা কোনো দোষে আমাদের চাকরি চলে গেছে, আমরা কিছুই জানলাম না আমরা কি করলাম। আমরা নিজের মতন যোগ্যতায় নিজের চাকরি পেয়েছি, সেই 6 বছর আগে আমরা নিজের যোগ্যতা পড়াশোনা করে চাকরি পেয়েছি। আর হঠাৎ করে একদিন শুনছি, ফার্স্ট সেমিস্টারের খাতা চেক করছিলাম, হঠাৎ করে শুনছি 1 বছর আগে আমাদের চাকরি নেই। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি প্রথমে তো বিশ্বাস হলো না কেন আমাদের চাকরিটা গেল। পরে আবার এরকম 1 বছর লড়াই করার পর না কোনো শুধু আশা যে না আমরা জাস্টিস পাবো, যে সুপ্রিম কোর্টে আমরা গেলাম, কিন্তু ওখানে আমরা জাস্টিস পেলাম না। এবার কমিশনকে তো দরকার যে আমাদের যোগ্য লিস্টটা দেয়। জাস্টিস পেলেন না কেন? জাস্টিস পেলেন না, কারা দায়ী কি মনে করছেন? জাস্টিস রাজ্য সরকার দায়ী আমার যা মনে হয়। ওদের কাছে সবকিছু যদি আছে সেগ্রিগেশন করে, তো যেটা সুপ্রিম কোর্ট যেটা চাইছে সেটা অবশ্যই দেওয়া উচিত, সেটা অবশ্যই দেওয়া উচিত। অযোগ্যতার লিস্ট আমি চাই না, যোগ্যতার লিস্টটাও দরকার। অযোগ্যতার লিস্ট সঙ্গে সঙ্গে ওটা দিয়েছে, ঠিক আছে, এবার যোগ্যতার লিস্টটা পাবলিশ করুক। আমাদের এত অসুবিধা, আমাদের মতন ক্যান্ডিডেট আমাদের বলেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আমাদের বেতন কন্টিনিউ থাকবে, কিন্তু আমরা বেতন না, আমরা চাকরি চাই। চাকরি থাকলে আমাদের বেতন কন্টিনিউ থাকবে, বেতন থাকলে চাকরি থাকবে না। দয়া চাই না, আমার যোগ্যের জিনিস আমার চাই। আমি কাউকে টাকা দিয়ে দিইনি, আমি টাকা দিইনি। আমার নিজের খরচ কত হয়, আমার নিজের জন্য কত খরচ হয়, আমার একটু এখান থেকে ওইটুকু যেতে আমার টোটো লাগে, আপনারা হেঁটে চলে যাবেন, আমি পারবো না। আমার ছোট থেকে আমি জন্ম থেকে হ্যান্ডিক্যাপ, আমার পাই, আমি ব্যালেন্স পাই না, আমার বিনা সাপোর্টে পারি না। আমি এখান থেকে ওইটুকু আমি বিনা সাপোর্টে চলতে পারবো না। আমার এই যে আবার পরীক্ষা দিতে বলছেন, কোথা থেকে আমি পরীক্ষা দিব? একটা পরীক্ষা দিবার জন্য আমি কলকাতা যেতে হবে। আমার তখন আমার 10 বছর আগে আমার আলাদা শক্তি ছিল, এখন বয়স হয়েছে, আস্তে আস্তে বয়স হচ্ছে, আমার পায়ের শক্তি আরো কমছে। আমি আমার মা বাবা আছে, আমার বৃদ্ধ তারা, আমি চাকরি করি বলে আমার একটা বিয়ে হলো, আমার গতি লেগেছে, কিন্তু আমি চাকরি চলে গেলে আমার ভবিষ্যৎটা কি? এরকম আমার মতন অনেকে আছে, অনেকে সংসার নেই, জব কি করবো আমরা কোথায় যাব? আমাদের সামান্য লিস্ট চাই, আমাদের লিস্ট চাই। যদি আমরা কোনো দোষ করে থাকতাম আমরা মেনে নিব, কিন্তু আমরা বিনা দোষে কেন? আমার নাম অনিন্দিতা সাহা, আক্রমণ স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12।